রাখবে। বলো কি কথা? না, এভাবে বললে হবে না। মাতা সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করো। এ সিঁদুর সাক্ষী রেখে প্রতিজ্ঞা করো। এবার একটু মায়েদের বলি মা, হ্যাঁ, একটা কথা শুধু বলি যে যাই করো না কেন, অনেকে মানত করে, অনেকে দিব্যি দেয়, হ্যাঁ, যে ওই ছুঁয়ে তুই বলতো, তুই যেটা বলছিস ওই ছুঁয়ে বল। তেমন বলে দিচ্ছি মা, দু জায়গায় কোনোদিন ছুঁয়ে আপনারা বলবেন না। এক হলো মাথার সিঁদুর, আর দুই হলো ছেলের মাথায় হাত। এই দু জায়গায় আপনারা বাধা দেবেন যে না, কোনোদিন সিঁদুরকে ছুঁয়ে আমি কিছু বলবো না। অনেকে বলে তো ছেলের মাথায় হাত দিয়ে বলতো, ঝগড়ার সময় বলে না। যাই বলুক না কেন, আপনি জীবনে কোনোদিন ছেলের মাথায় হাত দিয়ে কিছু বলবেন না। কারণ ছেলের মাথায় হাত দিয়ে বললে আপনি জানেন না, ছেলেই হয়তো আপনাকে ছেড়ে সারা জীবনের মতো চলে যাবে। এগুলো এগুলো খুব সাংঘাতিক জিনিস। আমাদেরই গ্রামে, আমাদেরই বাড়ির একটা সত্যি ঘটনা একটু বলি। আমারই বাড়ির একটা সত্যি ঘটনা। এই যে আপনাদের গঙ্গাসাগর আছে না, কি গঙ্গাসাগরে প্রচুর মেলা বসে, প্রচুর ভিড় হয় গঙ্গাসাগরে। পৌষ সংক্রান্তিতে সবাই গঙ্গাসাগরে স্নান করতে যায়। তো আমাদেরই গ্রাম থেকে কতগুলো মেয়ে যাবে গঙ্গাসাগরে স্নান করতে। আর আমাদের এই ফ্যামিলি থেকে, আমি তখন মায়ের পেটে জন্ম নিইনি, আমাদেরই ফ্যামিলি থেকে একটা বউ গঙ্গাসাগরে যাবে স্নান করতে। তা সবাই এসে গেছে, সকালবেলা যাবে। তো মা বেরিয়েছে, কিন্তু বাচ্চা একটা ছেলে, তার নাম হচ্ছে রাম। আমাদেরই ফ্যামিলি রাম বলে একটা ছেলে, হ্যাঁ। তো মা যখনই যাবে, রাম মায়ের আঁচল টেনে ধরেছে, মা আমি তোমার সঙ্গে যাব। মা যাব। মা কি যেতে চায়? ভাগো, ছেলেকে নিয়ে যাবে গঙ্গাসাগরে জলপথে। মা বলছে তোর দাদুর কাছে থাক। না, থাকবো না। তোর দিদার কাছে থাক। না, থাকবো না। তোর বাবার কাছে থাক। না, থাকবো না। আমি তোমারই সঙ্গে যাব। মা কোনো মতেই নিয়ে যেতে চাইছে না, জলপথ নিয়ে যেতে চাইছে না। কিন্তু ছেলে তো কথা শুনছে না, যেতে দেরি হয়ে যাচ্ছে। মা ছেলের ওপরে রেগে যাচ্ছে যে তুই থাকতে পারিস না। রেগে যাচ্ছে, রেগে যাচ্ছে, রেগে যাচ্ছে। কিন্তু ছেলে গড়াগড়ি খাচ্ছে। এরা বলে উঠছে তুই তবে থাক গিয়ে কাহিনী। না, আমি যাব। বলে যাবি? তোর ছেলে এইরকম করছে। মা ছুটে গিয়ে তার চুলের মুঠিটাকে ধরেছে, চুলের মুঠি ধরে বলছে এত করে নিষেধ করছি তবু তুই যাবি? চ, তোকে গঙ্গায় গিয়ে দিয়ে আসবো। একটাই মানত, চ, তোকে গঙ্গায় গিয়ে দিয়ে আসবো। এবার গঙ্গাসাগরে যেতে গেলে এমন একটা জায়গা আছে যেটা 100টা নদীর মুখ একত্রিত হয়ে জলটা বনবন করে ঘোরে, যেটার নাম হচ্ছে শতমুখী। মাঝিরা যখন ওইতে পার করায়, তখন নৌকায় যে সমস্ত যাত্রীরা থাকে তাদের ঘরে বলে দেয় যে বাড়িতে যা যা মানত করেছো এই জায়গায় দিয়ে দাও, শতমুখী চক্রে দিয়ে যাও, মা গঙ্গা তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করবে। যেই শতমুখী চক্রের কাছে মাঝিরা বলে দিল এই যে যাত্রীরা, তোমরা বাড়িতে যা যা মানত করেছো এই জায়গায় দিয়ে দাও। এবার বাড়ি থেকে 1 টাকা মানত করেছে, দেবো মা গঙ্গা তোমাকে। কেউ ফল এনেছে, গঙ্গায় দিয়েছে। কেউ ফুল এনেছে, গঙ্গায় দিয়েছে। কেউ কাপড় এনেছে, গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। কেউ গামছা এনেছে, গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। কেউ চাল এনেছে, গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। কিন্তু তবু নৌকা শতমুখী চক্রের দিকে যাচ্ছে। মাঝিরা বারবার বলছে কোনোদিন এমন হয় না, আজকে হচ্ছে কেন? হ্যাঁ গো, তোমরা কেউ বাড়িতে মানত করেছো, কিন্তু মানত এখনো পূর্ণ করছো না কেন? দাও, তাড়াতাড়ি দাও, নইলে নৌকা যাবে না। সবাই চুপ করে, সবাই ভাবছে আমি তো মানত করেছি, দিয়ে দিয়েছি। এ বলছে আমি তো মানত করেছি, দিয়ে দিয়েছি। ও বলছে আমি তো মানত করেছি, দিয়ে দিয়েছি। সবাই দিয়ে দিয়েছে। কিন্তু ওই মেয়েটা তো রাগের মাথায় কোনো মানত করেনি, শুধু ছেলের চুলের মুঠি ধরে বলেছে চ, তোকে গঙ্গায় দিয়ে আসবো। এটা তো বলেছে। পাশে যারা ছিল তারা শুনে বলল হ্যাঁ রে, তুই কিছু বলে আসেনি? বলে আমি মানত করার সময় পেলাম কোথা। কিন্তু একজন বলল রাগে হোক, কষ্টে হোক, দুঃখে হোক, কিন্তু তুই তো বললি চ, ছেলেটা চ, তোকে গঙ্গায় গিয়ে দিয়ে আসবো।
তাহলে কি মা গঙ্গা তোর ছেলেটাকে নিয়ে নিতে চায়? তোর ছেলেরই জন্য কি মা গঙ্গা বারবার সংকেত দিচ্ছে যে ছেলেটাকে দিয়ে যা, রাগের মাথায় মানত করবি আমিও তো একটা মা, আমার কোলে ছেলেকে দিয়ে যা। আমি রাগ করে বলেছি বলে মা গঙ্গা কেন নেবে আমার ছেলেকে? আমি ছেলেকে কেন আমি দেবো, মা গঙ্গাকে দেবো কেন? মা আমি রাগ করে বলেছি আমাকে তুই ক্ষমা করে দেবো, ক্ষমা করে দে। ও আমার ছেলে ছাড়া আর কেউ নেই মা। কথাটা মাঝিদের কানে চলে গেছে। মাঝিরা বলল কেউ জলপথে এসে এমন রাগের মাথায় মানত করে, ছেলের মাথায় হাত দিয়ে এমন কথা বললে আমার মন বলছে মা গঙ্গাই তোমার ছেলেটাকে নিয়ে নেবে, না দিলে কিন্তু আমরা সবাই মরব। মা ছেলের মায়া ত্যাগ করো। বাচ্চা ছেলেটা তখন মায়ের কোলে বসে চাল কড়াই ভাজা খাচ্ছে, তখনও পর্যন্ত জানে না রামের কি ক্ষতি হবে। মা যখন কাঁদতে শুরু করেছে রাম বলল মা কাঁদছিস কেন? চাল কড়াই ভাজা কি বেশি খেয়ে নিচ্ছি বলে কাঁদছিস? রাম রে, তীর্থযাত্রীরা বলে উঠলে একটু আমার কোলে আয়, আমার কোলে আয়, আমার কোলে আয়। রাম জানে না এরা কেন আমাকে একবার করে কোলে নিচ্ছে, কারণ কোনদিন আর রামকে কেউ কোলে নিতে পারবে না। কোনদিন কারো কোলে রাম উঠবে না, রাম গিয়ে উঠবে মা গঙ্গার কোলে। মাঝিরা কেড়ে নিয়েছে রামকে। বাচ্চা ছেলেটা তো মাঝির বুকে মারছে আমার মাকে, মায়ের কাছে আমাকে দাও না, মায়ের কাছে দাও না, আমাকে নিয়ে নিলে। মাঝিরা দেরি করেনি, মা গঙ্গায় ছেলেটাকে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে আর একটা মাঝিকে বলে উঠলো তাড়াতাড়ি নৌকা এখান থেকে পার কর। শোনা কথা মা গঙ্গা নাকি 3 বার ভাসিয়েও দিয়েছিল, নৌকার কাছেই ভাসিয়ে ভাসিয়ে এনেছিল, কিন্তু নৌকা এত স্পিডে চালিয়ে দিয়েছিল ছেলেটার দিকে কেউ ফিরেও তাকায়নি। মা গঙ্গা মানতটা পূর্ণ করেছিল কিন্তু ছেলেটাকে ফিরিয়ে দিয়েছিল, কিন্তু কেউ প্রাণের ভয়ে আর ছেলেটাকে তুলতেও যায়। এক ছেলের মাথায় হাত দিয়ে সারা জীবনের মতো ছেলেকে হারিয়ে। তাই জীবনে মা শুধু একটা কথাই বলবো যে যাই কর তোমারই কোলের ছেলে, এর মাথায় হাত দিয়ে বলার দরকার নেই। স্বামী স্ত্রীর অশান্তি হলে মাঝখান থেকে ছেলেকে কোনোদিন টানবেন না, নিজের সিঁদুরকে সাক্ষী দিয়ে দিব্যি দেবেন না, কারণ শাস্ত্রে লেখা আছে কোনো মেয়ে যদি সিঁদুরকে সাক্ষী রেখে কিছু বলে আর সে কথাটাকে যদি পূর্ণ করতে না পারে তাহলে তার স্বামীর 3 দিনের মধ্যে মৃত্যু হয়ে যায়, 3 দিনের মধ্যে তাকে বিধবার সাজতে পারে। এটা অর্জুন জানে। তাই অর্জুন বারবার বলে উঠলো সিঁদুরকে সাক্ষী রেখে দিব্যি দাও, যেটা আমি বলবো তুমি সেটা করো। আপনারা জানেন কিন্তু মেয়েটা জানে না। সোজা সরল মন সিঁদুরকে হাত ডেকে বলে উঠলো ঠিক আছে গো, এ তো তুমি আমার মাথায় দিয়েছ, তাই আমি এই সিঁদুরকে সাক্ষী রেখে দিব্যি দিচ্ছি, তুমি আজকের রাত্রিতে আমাকে যা বলবে আমি সেটাই করব, আমি কথা দিচ্ছি, বলো কি বলবে। শোনো চিত্রাঙ্গদা, আমার 2 বছর পূর্ণ হয়ে গেল, এবার আমি হস্তিনাতে ফিরে যাব। চিত্রাঙ্গদা বলে উঠল এর জন্য দিব্যির কি আছে, আমিও তো যাব না। আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন তুমি আমাকে নিয়ে যেতে পারবে না? কারণ তোমার আগে আমি অন্য একজনকে বিয়ে করে বসে আছি, সে আমার অপেক্ষায় বসে আছে, নাম হলো তার দ্রৌপদী। চিত্রাঙ্গদা বলে উঠল ভুল তো আমি করেছি, তুমি করনি।
বিয়ের প্রস্তাব তো আমি দিয়েছি, না বুঝে না জেনে আমি প্রতিজ্ঞা করেছি, এতে আমি তোমার দোষটা কোথায়? তবে আমি কথা দিচ্ছি, আমাকে নিয়ে চলো, তোমাদের দুজনকে আমি সিংহাসনে বসিয়ে রেখে শুধু তোমার চরণ সেবা করব, তোমাদের জন্য ভাত রাঁধবো, তোমাদের জন্য বাসন মাজবো, তোমাদের জন্য বিছানা পরিষ্কার করে দেবো। কোনো অধিকার আমি চাইব না। 2 বছর আমি তোমার পাশে ছিলাম, এবার দ্রৌপদী দিদি সারা জীবন তোমার পাশে থাকবে, আমি কোনোদিন তোমার পাশে আর থাকবো না। হরি বল, হরি বল। শুধু আমাকে সঙ্গে করে নিয়ে চলো। আমি তোমাকে নিয়ে যেতে পারবো না চিত্রাঙ্গদা। কেন নিয়ে যেতে পারবে না? আর একটা কারণ, আমার একটা মান সম্মান মার্কেটে আছে। তাছাড়া সত্যি কথা বলতে কি, আমি নিয়ে যেতে পারতাম, কিন্তু একটাই কারণ আটকে গেছে। তুমি তো একটা ছোট জাতের মেয়ে, তাই না? তুমি তো একটা ছোট জাতের মেয়ে। যেই বলেছে ছোট জাতের মেয়ে, চিত্রাঙ্গদা বলে উঠলো, তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে। কেন? কারণ 2 বছর বিয়ে হয়ে গেল, আমাকে কোনোদিন ছোট জাতের মেয়ে তো কোনোদিন বলনি। আজকে তুমি আমাকে ছোট জাতের মেয়ে বলছো। থুতু যদি ওপরে ফেলো, সে পৃথিবীর বাইরে কোনোদিন সে থুতু যাবে না, ও সময়ে নিজেরই গায়েতে এসে পড়বে। তদ্রূপ আমি তোমার স্ত্রী, আমাকে যদি ছোট জাতের মেয়ে বলো, অপমানটা তুমিই হবে, আমি হব। তাই ছোট জাতের মেয়ে বলে তুমি আমাকে দূরে সরিয়ে দিতে পারো না। অর্জুন বলল, তুমি সিঁদুরকে সাক্ষী রেখে দিব্যি করেছো। হ্যাঁ, আমি সিঁদুরকে সাক্ষী রেখে বলেছি তুমি চলে যাবে, আমিও তোমার সঙ্গে যাব না। আমি তোমাকে নিয়ে যাব না, আমি এই বাড়ি থেকে আমি একাই চলে যাব। এটাই হলো আসল কথা। এবার তুমি যদি আমাকে ধরে রাখতে চাও, তাহলে তুমি আগেই সিঁদুরকে সাক্ষী রেখে বলেছো যে আমি যেটা বলবো তুমি সেটা করবে। তাহলে আমি চলে যেতে চাইছি। তুমি যদি আমার কথা না শুনে যদি ধরে রাখো, তাহলে সিঁদুরের দিব্যির জন্যে তোমার বাড়িতেই 3 দিনের মধ্যে আমি মরব, আর আমি মরে গেলে তোমাকে বিধবা হতে হবে। তোমার কাছে আমি 2টো রাস্তা ছেড়ে দিলাম। ধরে যদি রাখো, শাঁখা ভাঙবে, সিঁদুর মুছবে। আর যদি ছেড়ে দাও, তাহলে আমার নাম করে তুমি শাঁখা সিঁদুরটা পরে থাকতে পারবে। বলো তুমি এখন কোন দিকে যাবে? এবার মেয়েটা ফেঁসে গেছে। মেয়েটা এইখানেই থেমে গেছে। এতক্ষণ পর্যন্ত কিন্তু থামিনি, কিন্তু যখনই বলেছে তার শাঁখা সিঁদুর মুছে গিয়ে তাকে বিধবা হতে হবে, অর্জুনকে ধরে রাখলে আর মেয়েটা কি করে ধরে রাখবে? প্রত্যেকটা মেয়ে কেউ বিধবার সাজে সেজে থাকতে চায় না, তারা মরার আগের দিন পর্যন্ত চায় যে স্বামীর কোলে যেন সিঁদুর নিয়ে আমি মরতে পারি। যাদের জীবন থেকে মাথার সিঁদুর চলে গেছে তারা জানে জীবনে কত যন্ত্রণা, কত কষ্ট নিয়ে বেঁচে আছে। আজকে চিত্রাঙ্গদা হাউ হাউ করে কাঁদছে, ভগবান হরি বল, হরি বল। তুই আমার কপালে এত কষ্ট কেন লিখেছিলে? আমি ধরে রাখতে গেলে বিধবা হতে হবে, ছেড়ে দিলে সিঁদুর শাঁখা থাকবে, কিন্তু ওকে ছেড়ে দিলে আমি বাঁচবো কি করে? আমি এখন কি করব? কাদার সময় নেই, আস্তে আস্তে ভোর হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ না? আমাকে যেতে দিতে হবে। সিদ্ধান্ত করো কি করবে। ছেড়ে দেবো, ছেড়ে দেবো, চলে যাবো, চলে যাবো। জানো, আমি একটা কথা বলছি, তুমি আমি সিঁদুর নিয়ে বেঁচে থাকবো, তুমি যেখানে পারো চলে যাও। হ্যাঁ, চলে তো যাবো, কিন্তু আমি যে রাত্রিকালে তোমাকে ঠকিয়ে চলে যাচ্ছি এটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি চলে যাওয়ার পরে কেউ যদি জিজ্ঞাসা করে যে হ্যাঁ তোর স্বামী কোথায়, তাহলে তখন তুমি কি বলবে? যে আমি তোমাকে ঠকিয়ে দিয়ে চলে গেছি, এটা বলবে তো? এই যে আমাদের একটা মান সম্মান আছে,
তোমাকে আমি ছেড়ে চলে যাচ্ছি আর তুমি লোকের কাছে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে, এটা চলবে না। বলো তাহলে কি করতে হবে? প্রতিজ্ঞা করো আবার যে আমি চলে যাবার পরে যত দোষ সব নিজের মাথায় তুলে নেবে। কোনো দিনের জন্য কারো কাছে বলতে পারবে না যে আমি তোমাকে ছেড়ে চলে গেছি। তুমি সবার কাছে বলবে আমি তাকে সারা জীবনের মতো ছেড়ে দিয়েছি। আর এই রাত্রির কথাটা জীবনে কোনো দিন তুমি কারো কাছে বলতে পর্যন্ত পারবে না। তোমার জীবনে হাজার দিন হাজার রাত্রি আসবে, কিন্তু তোমার জীবন থেকে এই রাত্রিটাকে কেটে দেবে। তুমি মনে করবে তোমার জীবনে এমন এই রাত্রি আসেনি। সব স্মরণ রাখো, ভুলে যাবে শুধু এই রাত্রিটা। কোনো দিন কারো কাছে তুমি বলতে পারবে না। কথা দিলাম, কথা দিলাম। আমি নিজে মরবো, তবু কোনো দিনের জন্য আমি কারো কাছে বলবো না। দরজা খুলে দিচ্ছি, চলে যাও, চলে যাও। একটু দাঁড়াবে? কেন, আবার কি হলো? আর কোনোদিন তো কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না। একবার তোমার পায়ে হাত দেবো, শেষবারের মতো একবার প্রণাম করবো তোমাকে। হরি বল, হরি বল। একবার তোমাকে প্রণাম করার সুযোগ দাও না গো। খাওয়া দাওয়া করবে ভালো করে, ভালো থাকে। তবে এইটুকু বলে দিচ্ছে, শুধু আমাকে যে তুমি কান্না কাঁদিয়ে গেলে, এমনি করে আর কোনো মেয়েকে তুমি কাঁদিও না। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনো ভালোবাসো তুমি মোরে। আর বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো। আমার এমন হলো, এমন হলো। আর বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। বিদায় নিয়া অর্জুন চিত্রাঙ্গদাকে ছাড়ি চলিয়া গেল। স্বামীর পথ চাই চিত্রাঙ্গদা কাঁদিতে লাগিল। ফিরে এসো, ফিরে এসো, ফিরে
স্মৃতিটুকু শুধু মনে পড়ে যায়, ভুলতে কি পারবে আমার? অতীতের কথা মনে পড়ে যায় চিত্রাঙ্গদা, আর ভাত রাঁধতে চায় না, আর রান্নাশালে যেতে চায় না, কারণ যার জন্যে সে রান্না শিখেছিল সেই আর তার কাছে নেই। সিদ্ধান্ত নিচ্ছে চিত্রাঙ্গদা, শুধু সে মৃত্যুকে এবার বরণ করতে চায়। তাকে ছেড়ে সে ভুলে থাকতে পারছে না, যন্ত্রণা কষ্ট দিচ্ছে তার জীবনকে। একদিনে সিদ্ধান্ত নিল যে রাতের অন্ধকারে সে মরবে। তাই ঘর ছেড়ে বেরিয়ে গেল, গঙ্গার জলে ডুবে মরতে গেল। কিন্তু যখনই ডুবে মরতে গেল, তার পেটের ভেতরে কে যেন একটা সংকেত দিয়ে দিল। পেটের ভেতরে সংকেত দিয়েছে, মরতে পারলো না, তার পেটে কি আছে সে জানার চেষ্টা করলো। একজনকে ডেকে বলল, আচ্ছা আমার পেটে কি আছে বলতে পারিস? তারা জানতে পেরে গেল, ওরে চিত্রাঙ্গদা, তুই একা নয়, তুই যে মা হতে চলেছিস। যেই বলেছে মা হতে চলেছিস, মেয়েটা কান্নায় ভেঙে গেল। ভগবান, আমার কাছ থেকে তাকে ছিনিয়ে নি। মরব না, মরব না। আমি আমার শাঁখা সিঁদুরকে ধরে রাখতে পারিনি, কিন্তু তার পেটের ছেলে আমার মধ্যে, হয়তো ছেলেই একদিন ফিরিয়ে আনতে পারবে আমার হাতের শাঁখা মাথার সিঁদুরকে। গর্ব আস্তে আস্তে বড় হচ্ছে। বাবা জিজ্ঞাসা করলো, এই বাবা চিত্তবানু জিজ্ঞাসা করলো, এই শোন শোন, তোর এই অবস্থা, আমি দাদু হতে চলেছি, কিন্তু জামাই বাবাজি কোথায়? প্রশ্ন তুলে ধরেছে, জামাই বাবাজি কোথায়? মেয়েটা মুখ খুলবে কি করে, বলতে তো পারবে না যে এমন করে চলে গেছে। বাবা, হ্যাঁ কি হয়েছে বল, জামাই কোথায়? এই অবস্থায় তোকে ছেড়ে রেখে কোথায় গেছে? কবে ফিরবে? কি করতে গেছে? কি জন্য গেছে? কবে ফিরবে বল? বাবা, বাবা আমার মাথাটা তোমার বুকে একটু রাখবো? কেন? আমার বড় কষ্ট। বুঝতে পেরেছি পাগলি, রূপ দেখে যৌবন দেখে বিয়ে করবি, ওরা তোকে ঠকিয়ে যাবে না। কে ঠকিয়ে যাবে? চলে গেছে না, সারা জীবনের মতো কেটে পড়েছে, তাই না? কেমন হয়েছে এবার? মর 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 মর, তুই মরবি না, কে মরবে? কাঁদিস না আমার কাছে, থাক, জীবনটা একা থাক। বাবা চিত্তভানু আর বেশি দিন বাঁচল না। একটাই মাত্র মেয়ে, দুঃখে কষ্টে, যে মেয়েটাকে সে ছেলের মতো সাজিয়ে রেখেছিল যাতে সে রাজত্ব করবে, কিন্তু আজকে সেই মেয়েটা এমন একটা সংসারী, ভাত রান্না করে, ঝাঁট দেয়, বাসন মাজে। আজকে যে তাকে এই সংসারী সাজিয়ে দিল, সেই অর্জুন এত বড় বীর চিটিংবাজি করে চলে গেল। কি করে সহ্য করবে? বাবা মরে গেছে, চিত্তভানু মরে গেছে, চিত্রাঙ্গদা একা, পেটে তার বাচ্চা। কাকে জানাবে দুঃখের কথা, কষ্টের কথা? কাকে জানাবে? কলে জল আনতে যায়, যাবে কি করে? সবাই আঙুল তুলে বলবে, আর স্বামী নিন্দা করবে। আমি কোনোদিন কারো কাছে বলতে পারবো না যে ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, এটা আমি বলতে পারবো। সব দোষ আমাকে মাথায় তুলে নিতে হবে। চলো, ঠাকুর ঘরে চলে এলো চিত্রাঙ্গদ। ঠাকুর ঘরে কি করবে? কাকে জানাবে? তুমি যদি চলে যাবে, এত ভালোবেসে কেন কাছে টেনে নিলে? এই কি ভালোবাসার উপহার তুমি আমায় দিয়ে গেলে?
ও গো আমার স্বামী গো, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলোছ, কুলেতে আগুন তুমি জ্বেলোছ, আমাকে হারাতে এসে তোমারও কি পরাজয় হয়নি আজো? কি আশায় বাঁধি খেলা ঘর, শুধু বেদনার বালু চরে, শুধু বেদনার বালু চরে। সুখ যদি দিয়েছিলি কেন কেড়ে নিলি? কোন জনমের তুই প্রতিশোধ নিলি? সুখ যদি দিয়েছিলি কেন কেড়ে নিলি? কোন জনমের তুই প্রতিশোধ নিলি? আমার ভেঙে দিলি ঘর, করলি যা যাব, ভেঙে দিলি ঘর, করলি যা যাব। আমার ভেঙে দিলি ঘর, করলি যা যাব, ভেঙে দিলি ঘর, করলি যা যাব। কোন জনমের তুই প্রতিশোধ নিলি? ও বিধি রে, ও বিধি রে, বিধি রে, ও 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 বিধি রে। একবার বলিয়ে রাধা মাধব কি জয়। না না, এত কান্নায় ভেঙে গেলেও হবে না। ছেলেটার জন্ম দিয়েছে, সূর্যের মতো তেজ নিয়ে জন্মেছিল বলে ছেলেটার নাম রেখেছে বক্রবাহন। কি নাম হলো? বক্রবাহন। এই ছেলেটার বয়স 20 বৎসর হলো, কিন্তু ওই যে চিত্রাঙ্গদা প্রতিজ্ঞাবদ্ধ করেছে সে কোনোদিন কারো কাছে বলবে না, তাই প্রতিজ্ঞা সে কোনো দিনের জন্য ভাঙেনি। তাই বক্রবাহনকে কোনো দিনের জন্য বলেনি কে তার বাবা। আর অর্জুন এমন একটা চিটিংবাজি করে চলে গেছে, সে কি করে জানবে তার ছেলে আছে বলে? তাই অর্জুনও কৃষ্ণর কাছে বলছে আমার কোনো ছেলে নেই। তা থেকে কি বুঝলেন? বাবা ছেলেকে জানলো না, ছেলেও বাবাকে জানলো না। তাহলে ওই বক্রবাহনের হাতে অর্জুন মরল কি করে? এটাকে জানবেন না, পরবর্তী দলকে ডেকে নেব, শেষ করলে হয়ে যাবে তো? ঠিক আছে। তুই আবার এই যে রাধে তো যাই হোক, এবার দেখুন বজ্রবাহনে রাজা হয়েছে চিত্রাঙ্গদা রাজমাতা, তাই তো? বজ্রবাহনে তারই রাজত্বে ঘুরছে, দেখলো কি সুন্দর একটা ঘোড়া। আর ঘোড়া মানে হাতি, আপনারা জানেন ঘোড়া মানে কি? হাতি তো নাকি? ও ঘোড়া, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো সারা রাজত্বে ঘুরছে, বজ্রবাহন দেখলো যে আরে আমার রাজত্বে মণিপুরে অনেক ঘোড়া আছে, কিন্তু এমন ঘোড়া তো দেখিনি।
দেখতে হবে কোথা থেকে এসেছে। এখন বগ্রবান গিয়ে দেখলো যে হ্যাঁ সত্যি মণিপুরে এমন ঘোড়া নয়, এ ঘোড়া অন্য কোথা থেকে এসেছে। কিন্তু ঘোড়াকে দেখতে দেখতে ঘোড়ার কপাল দেখেছে, আর কপাল দেখে দেখলো যে ঘোড়ার কপালে বেশ কিছু সব লেখা আছে, বেশ কিছু লেখা আছে। লেখাগুলো কি আছে আমি পড়ছি, আপনারা শুনুন। আমি হস্তিনাপুরের রাজা ধর্মরাজ যুধিষ্ঠির, হস্তিনার বুকে শান্তিকে ফিরিয়ে আনার জন্যে আমার এই যজ্ঞের অশ্ব, আমার এই যজ্ঞের অশ্ব সমগ্র ভারত ঘুরবে। আর ভারতের মধ্যে যদি কোনো বীর থাকে তবেই সে অশ্বটাকে ধরবে। আর যে অশ্ব ধরবে তার সঙ্গে কিন্তু যুদ্ধ করে অশ্ব ছাড়িয়ে আনা হবে। যে ধরে ফেলেছে, যাক ভুল করে ধরে ফেলেছি ছেড়ে দিলাম, এটা নয়। ধরা মানে যুদ্ধ। আর যুদ্ধ যে করবে তিনি হলেন গান্ডীবধারী অর্জুন। তারপরে নামগুলো লেখা আছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এখন যেই বলেছে যে যুদ্ধ যে করবে অর্জুন, বগ্রবাহন চিন্তা করছে যে আমি তো কানে শুনেছি এই অর্জুনের রথ চালায় কৃষ্ণ। মাকে একবার জিজ্ঞাসা করেছিলাম আমার বাবা কোথা, মা বলেছিল কৃষ্ণ নাকি আমার বাবাকে ধরে নিয়ে চলে গেছে। তাহলে কৃষ্ণ রথ চালাচ্ছে অর্জুন, তাহলে আমি যদি অশ্বটাকে ধরি, ধরলে নিশ্চয় যুদ্ধ করার জন্য অর্জুন আসবে। আর অর্জুন তো গাড়ি চালিয়ে আসবে না, কৃষ্ণ ওর সঙ্গে আসবে। আর কৃষ্ণ যখনই আসবে বলে ঘোড়া পরে হবে, আগে কৃষ্ণ আমার বাবাকে ফেরত দে। ও আমার বাবাকে আমি ঠিক ফিরিয়ে এবার নেবই। এখন অর্জুনই ওর বাবা, ওটা জানেন। বোঝা গেল? অশ্বটাকে ধরে একটা গাছের সঙ্গে বেঁধে দিয়েছে। মায়ের কাছে এসে মা কাদের আমি একটা ঘোড়া ধরিয়েছি। বলে ভালো করেছিস, কিন্তু জানো মা কাদের যেন সব নাম লেখা আছে। বল কাদের নাম? লেখা আছে মা যুধিষ্ঠির, বলে ও তো হস্তিনাপুরের রাজা। তারপরে মা ভীম, বলে ওরই ভাইটাই হবে। মা তারপরে লেখা আছে অর্জুন। যেই বলেছে অর্জুনের কথা, চিত্রাঙ্গদার মনে পড়ে যায় 20 বছর আগের কথা। এই সেই অর্জুন তার জীবনে দিয়ে গেছে বড় ব্যথা। হরিবল হরিবল। ছেলে তো জানে না বাবার কথা, কিন্তু আমি তো জানি অর্জুনই ওর জন্মদাতা পিতা। এটা তো আমি জানি। এ সোজা বাংলায় বলে দিচ্ছে অর্জুনের কথা, কিন্তু অর্জুন যে কে ও তো নিজে জানে না। কিন্তু এটাও তো জানি যে অর্জুন এত বড় যোদ্ধা, এত বড় যোদ্ধা। ছেলে তো বললো অর্জুনের সঙ্গে নাকি যুদ্ধ করে অশ্ব ছাড়িয়ে আনবে, তার মানে ঘোড়ার কারণে বাপ ছেলের মধ্যে যুদ্ধ লাগবে। আর 100% গ্যারান্টি অর্জুনের সঙ্গে যদি ছেলের যুদ্ধ হয়, অর্জুন বেঁচে থাকবে, আমার একমাত্র ছেলেকেই মেরে দিয়ে চলে যাবে। তাহলে যে সারা জীবনের মতো চলে গেছে ও চলে যাক, চলে যাক, চলে যাক, কিন্তু আমার ছেলেকে আমি মরতে আর দেব না। এই ঘোড়ার কারণে যদি যুদ্ধ বাঁধে, ঘোড়াই আমি ছেড়ে দেবো, আর বাপ ছেলের মধ্যে যুদ্ধ লাগাবো না। চিত্রাঙ্গদা ছুটে এসেছে, বক্ত তুই অর্জুনকে চিনিস না, অর্জুনকে জানিস না, আমি হাতে ধরে বলছি, পায়ে পড়ে বলছি, এ ঘোড়া তুই ছেড়ে দে। যেই বলেছে ছেড়ে দে, সঙ্গে সঙ্গে বগ্রবাহন বলে উঠল ঘোড়া তো আমি ছেড়ে দেবো, কিন্তু ইগোটা কমবে একটু। কিন্তু একটা কথা বলে দিচ্ছি মা, যুধিষ্ঠির কথা বললাম তোমার কিছু হলো না, ভীমের কথা বললাম কিছু হলো না, কিন্তু অর্জুনের কথা বলতে ছুটে এলে কেন? অর্জুনের কথা বলতে এত ভয় পেলে কেন? অর্জুনের কথা বলতে কাঁদতে শুরু করলে কেন? আমার মন বলছে আমার জন্মের আগে থাকতেই অর্জুনের সঙ্গে তোমার একটা পরিচয় আছে। অর্জুনের সঙ্গে কি ফেসবুকের বন্ধু, চ্যাটিং হয় নাকি? কি আজকাল দিনে কি বলবে? কিসের সম্পর্ক অর্জুনের সঙ্গে? আমাকে বলতো আমি তোর বাবার কথা বলবো না, ঝামেলা। মা ছোটবেলা আমি বাচ্চা ছিলাম, কিন্তু এখন আমি চৌবাচ্চা হয়েছি। একবারও জিজ্ঞাসা করেছি আমার বাবার কথা বলো,
কিন্তু অর্জুনের কথা বলতে তুমি আমার বাবার কথা বললে কেন? তাহলে অর্জুনে কি আমার বাবা? বলো। আমি বলবো না। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। মা কি রান্না করেছো? এই শাক ডাল সবজি যা রান্না হয় তাই রান্না করেছি। মা আজকে তোমার কোলে বসে ভাত খাবো। কোলে বসে ভাত খাবি কেন? আর কোনোদিন ভাত খাবো না বলি। তাহলে আর কোন দিন ভাত খাবি তো কি খাবি? বিষ খাবো। বিষ খাবি, গলায় দড়ি দেবো, মরবি। হ্যাঁ, তুমি তোমার প্রতিজ্ঞা নিয়ে বসে থাকবে। আজকে আমার 20 বছর বয়স, কি আমার বাবা আমি কোনোদিন জানতে, আজকে আমার কে বাবা আমি কোনোদিন জানতে পারবো না। আমি জানি বাবা আমার বেঁচে আছে। বাবা যদি মরে যেত তাহলে তোমার হাতে শাখা মাথায় সিঁদুর থাকতো না। বাবা আমার বেঁচে আছে, কিন্তু কোন পৃথিবীর কোন জায়গায় বাবা আমার পড়ে আছে আজও পর্যন্ত আমি জানিনি। আমি জানি তুমি জানো কি আমার বাবা, তোমার ঘটনা কি হয়েছে সেটাও আমি জানি না। কিন্তু আমি 20 বছর বয়স, মণিপুর রাজ্যের রাজা। আমি কি আমার বাবা আমি জানতে পারবো না? কিসের জন্য বেঁচে থাকবো, কার জন্য বেঁচে থাকবো? তাই তোমার হাতে ভাত খাবো, কালকে বিষ খেয়ে মরে যাবো। হরি বল, হরি বল। না, তোকে আমি মরতে দেবো না। বেঁচে থেকে কি করব? চললাম মরতে, ভাত দাও না, চললাম। চিত্রাঙ্গদ বলে এবার আমি কি করব বল? এক প্রতিজ্ঞা রাখতে গিয়ে আমার স্বামী চলে গেছে, সেই প্রতিজ্ঞা রাখতে গিয়ে আমার ছেলে মরবে বলে ঠিক করেছে। তাহলে আমি প্রতিজ্ঞা ভেঙে ফেলবো? প্রতিজ্ঞা ভাঙলে স্বামী মরবে, ছেলে বাঁচবে। আর প্রতিজ্ঞা ধরে রাখলে ছেলে মরবে, স্বামী বাঁচবে। তাহলে বলো আমি এখন কি করব? প্রতিজ্ঞাটা হাত ধরে রাখবো না ভেঙে ফেলবো? ও যে চলে গেছে কেটে গেছে, যাক। ছেলেকে আমি মরতে দেবো না। আজকে ছেলেকে আমার জীবনের ইতিহাস সবকিছু আমি খুলে বলে দেবো। কি ওর বাবা টাবা, আমি কেন এই ঘটনা ঘটেছে আমি সব জানাবো। বক্র, তোকে মরতে হবে না। আজকে বলে দেবো কে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে। আজকে বলে দেবো কে তোর বাবা। শুধু মরিস না। বজ্রবাহন বলে কে বলেছে মরবো? ভয় না দেখালে খাতা খুলতে? ভয় দেখেছি বলে কেমন খাতা খুলেছ? বলো মা কি আমার বাবা? শোন, তোকে যে পৃথিবীর আলো দেখিয়েছে অন্য কেউ নয়, ওই হলো গান্ডীবধারী তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুনই তোর হলো বাবা। হ্যাঁ, অর্জুনই আমার বাবা। এই কি আছিস? ঘোড়াটার হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে শুইয়ে দে। ঘোড়া ছাড়বি না? আবার ছাড়বো। খাতা যখন খুলেছ অর্জুনের 12টা বাজিয়ে দেবো। ভেবেছোটা কি? ও আমাকে জন্ম দিয়ে কোনোদিন কোলে নেবে না। ও তোমার মাথায় সিঁদুর দিয়ে চিটিংবাজি করে কেটে পড়বে, আমি ছেড়ে দেবো? অর্জুন যদি বীর হয়, আমি মহাবীর বজ্রবাহন। ওরই অশ্ব আমার রাজত্বে ধরা আছে। ও আসু একবার, বাপ বেটার বোঝা পড়াটা সেরে নেব। চিত্রাঙ্গদ বলে খাতা খুলেও ঝামেলা পড়লো, তার মানে যে কোনো একজন যাবি। ছেলে কথা শুনবে না, ও মরবি, যা পারে করবে। এদিকে অর্জুন বলছে আর দেরি করে লাভ নেই, এবারে চলো সখা। কৃষ্ণকে বলছে সখা মণিপুরের অশ্ব ধরেছে কে? বজ্রবাহন। ওর 12টা বাজাবো। কৃষ্ণ মনে মনে বলে একবার তুই চ, তোর লাল সুইচ ওকে নিটি। অহংকার নিয়ে বেঁচে আছে এতদিন, ওই ছেলের হাতেই তোকে মারব। এবারে চলো সখা মণিপুর মাঝে। এবার চলো সখা মণিপুর মাঝে। এবারে চলো সখা মণিপুর মাঝে। এবার চলো সখা মণিপুর মাঝে। সেটাই অশ্বমের যজ্ঞে অশ্বখানি ধরিয়াছে সেজে। অসমের যজ্ঞে অশ্বখানি ধরিয়াছে সেজে। এবারে চলো সখা মণিপুর মাঝে। এবার চলো সখা
মণিপুর মাঝে এবার চলো সখা মণিপুর মাঝে। এবার চলো সখা মণিপুর মাঝে। আচ্ছা আপনারা বলুন তো, আজও অর্জুনের রথের সারথি কৃষ্ণ হয়েছে, তাহলে কৃষ্ণ কি অর্জুনকে বাঁচাতে আসছে না মারতে আসছে, কি করতে আসছে? যাকে আপনারা বুঝতে পেরেছেন ভালো, কি যেই রক্ষক সেই আজকে ভক্ষক হয়ে গেছে। কি মণিপুরে রথটাকে দাঁড় করিয়েছে, কৃষ্ণ বলে বললো কাউকে দিয়ে বগ্রমণের ঘরে জানাও। অর্জুন বলে এই গিয়ে খবর দিয়ে আমি এসেছি অর্জুন। বগ্রমণের কাছে সংবাদ চলে গেছে, অশ্ব ছাড়িয়ে নিয়ে যেতে আসছে গান্ডীবধারী অর্জুন। যাই বলেছে অর্জুন, বগ্রমণ মায়ের কাছে গেছে, ও মা বাবা ফিরে এসেছে। এক কাজ করো, আলমারি থেকে নতুন শাড়িটা পরে ফেলো। রান্না কি ভুলে গেছো নাকি? বাবা কি কি খেতে ভালোবাসতো, ভালো করে সব রান্না করো, আমি যাবো আর আসবো। বাবাকে ফিরিয়ে আনছে। চিত্রাঙ্গদা বলল, তোর নাম বললে কি চিনতে পারবে? তোকে জীবনে চোখে দেখেনি? তাও ঠিক, তাহলে বলো কি করবো? তোর নামটা বলবি, চিনতে না পারলে মালা দেখাবি। বগ্রমণ বলে, ও ওর জন্য মালা গাঁথতে আর জলে ভাসাতে, ঠিক আছে মালা দেখাবো। মালা দেখালে চিনতে না পারলে আমার নাম বলবি, আমার নাম বললে যখনই চিনতে পারবে তখনই তুই আমার কাছে একবারের জন্য কেন বলছো? এখনো একবার, সারা জীবন তোমার কাছে ফিরিয়ে আনবো, তুমি শুধু শাড়ি পরে রান্নাটা করো না। চলে এসেছে বগ্রবাহন, দেখলো রথের ওপরে দাঁড়িয়ে আছে কৃষ্ণ। কৃষ্ণ চরণে প্রণাম করেছে, আর প্রণাম করতেই কৃষ্ণ হাসি মুখে বলল, আয়ুষ্মান ভব, জয়ী হও তুমি, বলে দিয়েছে। বলি এবারে অর্জুনের পায়ে বসে ডেকে উঠেছে, বাবা। কে রে তুই আমাকে বাবা বলে ডাকলি? তুমি তো আমার বাবা। আমি তোর বাবা? জীবনে মণিপুরে আসিনি, আমি তোর বাবা হয়ে গেলাম? কৃষ্ণ পেছন থেকে বলে, অর্জুন এসেছিলে, কিন্তু আজকে মায়া তোমাকে জড়িয়ে রেখেছে। এ মণিপুরের কথা তুমি কিছুই জানবে না, কারণ জানাজানি হয়ে গেলে তাহলে যুদ্ধ হবে না, তোমার মৃত্যু ছেলের হাতেও হবে। আমি তোমাকে মায়াতে জড়িয়ে রেখেছি। অর্জুন বলল, আমি মণিপুরে আসিনি। মণিপুরে এসেছিলে। এই মালা দেখো, মালা দেখিয়েছে, চিনতে পারেনি। আচ্ছা, চিত্রাঙ্গদা বলে একটা মেয়েকে তুমি বিয়ে করেছিলে, মনে আছে? না, আমার তো এমন কিছু মনে নেই। আর তুই যজ্ঞের অস্ত্র ধরেছিস, তুই এটা সেটা বকবক করছিস কেন? চিত্রাঙ্গদা কে হয়? আমার মা হয়। তাহলে তুই আমার ছেলে বলতে চাইছিস? নিয়ে অস্ত্র। কৃষ্ণ মনে মনে বলে, হ্যাঁ বল। মায়া খুব জোরদার লেগেছে, কিন্তু বগ্রবাহন সে জানে মা কোনোদিন মিথ্যে কথা বলবে না, অর্জুনই আমার বাবা। কিন্তু ও চিনতে পারছে না, কিন্তু ফিরিয়ে ওকে নিয়ে যেতেই হবে। বগ্রবাহন অর্জুনের পায়ে ধরে কাঁদছে, ভগবান এবার থরথর করছে। কেন বলুন তো? ভক্তের চোখের জলে কৃষ্ণের মায়াও কাজ করে না। এ ভক্তের চোখের জল এমন একটা জল, ভগবান সবার কাছে জয়ী হতে পারে, কিন্তু ভক্তের কাছে তিনি পরাজয়। বগ্রবাহন যখন কাঁদছে, অর্জুনের ভেতরে মায়া চলে যাচ্ছে, আর মায়া কেটে গেলেই অর্জুন চারিদিকে তাকাচ্ছে, এটা মণিপুর, আমি এসেছিলাম। হ্যাঁ, এখানে একটা চিত্রাঙ্গদা বলে একটা মেয়েকে বিয়ে করেছিলাম। এ বলছে তার মানে বক্রু তো আমার ছেলে। বক্রু, তুই আমার ছেলে? যেই ছেলে বলে জড়িয়ে ধরেছে, কৃষ্ণ পেছন থেকে বলে উঠেছে, পরের ছেলেকে নিজের ছেলে বলতে লজ্জা করছে না তোমার? কারণ কৃষ্ণ বুঝতে পেরে গেছে মায়া কাটিয়ে ফেলেছে, ও ছেলেকে চিনে ফেলেছে। আবার জড়াতে হবে। অর্জুন একটা কথা শোনো, এটা মণিপুর, জাদুবিদ্যার সব দেশ, এরই কাছে যজ্ঞের অস্ত্র ধরা আছে, বুঝেছো? তোমাকে বাবা বলে ভুলিয়ে ঘরে নিয়ে চলে যাবে, আর ঘরে যে মেয়েটা আছে ও মোটে ভালো নয়, তোমাকে এমন জড়িয়ে ধরবে, অশ্ব যাবে, তুমিও যাবে।
তাহলে কি করব? বলে এ তোমার কেন ছেলে হবে? এ তোমার ছেলে নয়, তোমাকে যে বাবা বলে ডাকবে তারই ছেলে হয়েছে। তুমি তো নিজেই বলেছো তোমার কোনো ছেলে নেই। হ্যাঁ আমি তো বলি যে আমার ছেলে নেই, তাহলে এ কি কোথা থেকে তোমার ছেলে হলো? এ ছেলে নয়। বল তাহলে আমি কি করব? ওকে লাথি মেরে দূর করে দাও। ব্যাস, আবার ভুলে গেছে, ভুলে গিয়ে লাথি মারছে, দূর হ। বজ্রবাহন বলে এই মনে করলো আবার এই ভুলে গেল। তাহলে চোখের জলে ফিরিয়ে দিয়েছিলাম বাবাকে, তাহলে ও যত লাথি মারছে মারুক, আমি কেঁদেই যাব, পা ধরেই থাকবো, লাথি মেরেই যাচ্ছে আর বজ্রবাহন কেঁদেই যাচ্ছে। আর কৃষ্ণ মনে মনে ভাবি এ হোমিওপ্যাথি ডোজে কাজ হচ্ছে নাকি অ্যালোপ্যাথি ডোজ মারতে হবে। অর্জুন এত করে লাথি মারছ যাচ্ছে না? নয়। বলে না, ও সব এই ধরনের ছেলে, তো এ সব এই ধরনের ছেলে, একে লাথি মারো ঝেঁটা মারো তবু যাবে না। কি ঝ্যাঁঝেটা ছেলে দেখছো তো? বল তাহলে কি করব? বলে এক কাজ করো, ওর মায়ের নামে মুখে উল্টো পাল্টা যা আছে বলো। বলে মায়ের নামে বলবো? কারণ কৃষ্ণ জানে ওর জন্যই ওর মাই কষ্ট করে মানুষ করেছে, আর বজ্রবাহন ওর মাকে বড় ভালোবাসে। মায়ের নামে যদি একটা গালাগালি করে ও ছেলে খাম্পি 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 খাম্পি। কৃষ্ণ লাইন করেছে ওর মায়ের নামে বলো, আর যেই বলেছে শুরু করেছে, অর্জুন বলতে শুরু করেছে, এত করে বললাম তবু তুই গেলি না। আমার মন বলছে তোর মা একজন কুলোটা, কলঙ্কিনী, অসতী, পতিতা, বেশ্যা। চিত্রাঙ্গদাকে বেশ্যায় দাঁড় করিয়ে দিয়েছে, বজ্রবাহন থাকে, উঠে দাঁড়িয়েছে, বক্র তুমি যদি বীর অর্জুন হয়ে থাকে, আমি মহাবীর বজ্রবাহন, যে 20টা বৎসর তোমারই নামে সিঁদুর ধরে রইল তাকে তুমি নোংরা মেয়ে বললে, যে তোমারই পথে চোখের জল ফেললো তাকে তুমি কলঙ্কিনী বললে, যে আমাকে বুকে জড়িয়ে ধরে বড় করলো তাকে তুমি অসতী বললে। হ্যাঁ, সে পতিতা, সে বেশ্যা। সনার্জুন, তুমি যদি বীর অর্জুন হয়ে থাকো, আমি মহাবীর বজ্রবাহন, ক্ষমতা তাকে অশ্ব ছাড়িয়ে নিয়ে যাও। আগামীকাল আমি তোমার সঙ্গে যুদ্ধ করব, আর প্রতিজ্ঞা করছে সেই যুদ্ধে আমি তোমাকে নিজের হাতে হত্যা করব। যেই বলেছে নিজের হাতে হত্যা করব, কৃষ্ণ পেছন থেকে বলে ঠিক হয়েছে বেটা, খাঁপবে না কি খাপন খেপেছে। অর্জুন বলছে দেখো তো সকা একটা বাচ্চা ছেলে আমাকে মারবে বলছে। হ্যাঁ কি বলে? কৃষ্ণ মনে মনে বলে ও না মারতে পারলে আমি তোমার লাল সুইচ টিপবো। ভেবেছো কি? এবারে অস্ত্র শস্ত্র নিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছে বজ্রবাহন। লক্ষ্য করুন, একদিকে অর্জুন, একদিকে বজ্রবাহন, একে অপরের মধ্যে তুমুল যুদ্ধ। অর্জুন বাণ ছাড়ে, বজ্রবাহন কাটিয়ে দেয়, বজ্রবাহন বাণ ছাড়ে, অর্জুন কাটিয়ে দেয়। একে অপরের মধ্যে তুমুল যুদ্ধ। সমগ্র পৃথিবী থর 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 করে কাঁপছে। স্বর্গের 33 কোটি দেব দেবীগণ ভয়ে থর 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 করে কাঁপছে। কিন্তু অর্জুন বারবার চিন্তা করছে কে কে আমার বাণে ভীষ্ম সরসজ্জা, আমার বাণে রতি মহারতি আমার বাণের সম্মুখে দাঁড়ালো না। কর্ণকে নিধন করলাম, জয়দ্রথকে নিধন করলাম, ভীষ্মকে সরসজ্জা দিলাম, মহারথীদের পরাস্ত করলাম, কিন্তু এই ছেলেটা কে, যাকে এখনো পর্যন্ত যুদ্ধে পরাস্ত করতে পারছে না? কে? কৃষ্ণকে বারবার জিজ্ঞাসা করছে কৃষ্ণ কে? কৃষ্ণ বলল যুদ্ধ করতে হয় করো, এখন জানার সময় নেই, এখন জানতে চাও না, যুদ্ধ করে যাও, যুদ্ধ করে যাও, যুদ্ধ করে যাও। বজ্রবাহন দেখলো যে তার সামনে সে রথের উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু তার সামনে একটা ছায়া মূর্তি, একটা ছায়া। সূর্যে দাঁড়ালে দেখবেন একটা ছায়া পড়ে, তো একটা ছায়া বনবন বনবন করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বজ্রবাহন বলল হাত জোর করে, কে ছায়া দেবী, কে ছায়া মূর্তি হয়ে এমনি করে যুদ্ধ ক্ষেত্রে এসে দাঁড়িয়েছ? বলো তুমি কে? আমার যুদ্ধে বাধা সৃষ্টি করছো কেন? দেখে তো তোমাকে মনে হচ্ছে তুমি একটি মেয়ে।
ছায়া মূর্তি থেকে একটা শব্দ এলো, কে? আমি। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। গঙ্গে গঙ্গে মা একবারে হরি 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 বল। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। আমি স্বয়ং গঙ্গা দেবী। অর্জুনকে আমি অভিশাপ দিয়েছি, তোমারই হাতে ওর মৃত্যু হবে। আমি গঙ্গা একটা বাণ মূর্তি ধরলাম, এই বাণটাকে তুমি নিক্ষেপ করো। গঙ্গা একটা বাণ হয়ে গেল, আর সেই বাণটা তীক্ষ্ণ গতিতে ছুটে যাচ্ছে। আর সেই বাণ হাত জোড় করে কৃষ্ণকে বলছে, রথ থেকে নেমে যাও, রথ থেকে নেমে যাও, রথ থেকে নেমে যাও। কৃষ্ণ দেখলো স্বয়ং গঙ্গা দেবী এসেছে অর্জুনের মৃত্যু দিতে, অভিশাপকে সার্থক করতে এসেছে। কৃষ্ণ যেই রথ থেকে নেমেছে, গঙ্গা বাণ তীক্ষ্ণ গতিতে অর্জুনের দেহ থেকে মাথাটাকে আলাদা করে। চিত্রাঙ্গদা জানতে পেরে গেছে যে তাকে বিধবা হতে হয়েছে। সে চিন্তা করলো, ছেলে হয়ে যদি আমাকে বিধবা করে দিতে পারে, তাহলে মা হয়ে ছেলেকে আমি বাঁচিয়ে রাখবো কেন? অমন ছেলেকে আমি বাঁচিয়ে রাখবো না। চিত্রাঙ্গদা হাতে তরবারি